হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সব ভালোই আছো। তো আর কদিন বাদই শুরু হতে চলেছে আইপিএল এর ধামাকা। আইপিএল দা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, পৃথিবীর সব থেকে মানে ধামাকাদার লিগ বলতে এখন আইপিএল। তো আর কদিন বাদই শুরু হচ্ছে এবং তাকে আইপিএল নিয়ে এখন সোশ্যাল মিডিয়া কিংবা সব জায়গাতেই জবরদস্ত মার্কেটিং চলছে। বিভিন্ন টিম তাদের সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই এখন তাদের পোস্ট চলছে। তো তোমাদের সামনে আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই বিষয়ে আলোচনা করার জন্য। তোমাদের ফেভারিট টিম, আমার ফেভারিট টিম, তো এই টিম নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে আমি আলোচনা করব আমাদের যে টিম আছে, বা আমার যে ফেভারিট টিম আছে, KKR, কলকাতা নাইট রাইডার্স। তোমাদের ফেভারিট টিম কে কে আমাকে একটু কমেন্টে লিখে জানাবে, তাহলে আমি সেই মতো ভিডিও বানাবো। তো আজকে কেকেআর এর যে ভিডিওটি বানাচ্ছি কেকেআর কে নিয়ে, তার ওয়ান অফ দ্য রিজন ইজ কেকেআর ইজ মাই ফেভারিট টিম। তো যাই হোক, কেকেআর তোমরা জানো যে গতবারের চ্যাম্পিয়ন টিম। আবার তারা বরাবরই মানে একটা খুব ভালো সাইট রাখে তাদের। তাদের প্লেয়ার একটা কোর হয়ে আছে, ম্যাক্সিমাম প্লেয়ার তাদের মানে দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলে তাদের মধ্যে একটা জেল হয়ে গেছে। তো অনেক কিছু প্লাস পয়েন্ট আছে এবং আমি তোমাদেরকে এইসব কিছু প্লাস পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব, এবং তার সাথে সাথে কিছু সামান্য মাইনাস পয়েন্টও আছে কেকেআর এর, যেগুলো ওর বিপক্ষে যেতে পারে। তো সেটা নিয়ে আমি আলোচনা করব। তো চলো শুরু করি তাহলে। তো শুরুতেই আলোচনা করি কেকেআর এর যে প্লাস পয়েন্ট হচ্ছে এই যে টিমের যে কোর টিমের যে কোর মানে মেন যে প্লেয়ারগুলো আছে, তারা সবাই একসঙ্গে অনেকদিন ধরে খেলছে। যেমন আন্দ্রে রাসেল, নারেন, রিঙ্কু সিং, তারপরে তোমার বরুণ চক্রবর্তী। হ্যাঁ, তো এই যে মোটামুটি 5-6টা প্লেয়ার, 5-6টা না, প্রায় সাতটা প্লেয়ার যারা আছে টিমে, তারা অনেক দিন ধরে একসঙ্গে খেলছে, অনেক দিন ধরে তারা একই সঙ্গে প্রায় দীর্ঘদিন ধরে খেলে তাদের মধ্যে একটা মিউচুয়াল যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে টিমের মধ্যে, সেটা একটু বোঝাই যায়। তারা মাঠে নামলেই বোঝা যায় যে একটা টিম খেলতে নামছে। এবং এটা টিম, যে টিমের মধ্যে যে একটা জেল থাকে, টিমের মধ্যে যে একটা কম্বাইন্ড টিম যাকে বলা হয়, সেটা কেকেআরকে দেখলেই বোঝা যায়, তারা মাঠে নামলেই বোঝা যায়। এই একটা প্লাস পয়েন্ট যে তারা অনেকদিন ধরে খেলছে, তারা একে অপরকে জানে, একে অপরের দুর্বলতাও জানে, একে অপরের যে যে পাওয়ার পয়েন্ট কোথায় সেটাও তারা জানে। তো দে ক্যান আন্ডারস্ট্যান্ড ইচ আদার ভেরি মাচ। তো একে অপরের তারা ভালো মতো বোঝে, ভালো মতো আন্ডারস্ট্যান্ড করে, তারা সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য তারা একে অপরকে হেল্প করে। তো দিস ইজ দ্য প্লাস পয়েন্ট। তারপরে যদি তুমি আরেকটা প্লাস পয়েন্ট কি দেখো, তাদের মেন্টর যে আছে ভেঙ্কি মাইসর, মানে তাদের যে ইয়ে করে, সেও টিমের সঙ্গে অনেক দিন ধরে আছে, অনেক দিন। আই থিঙ্ক টিম যেদিন থেকে প্রথম শুরু হয়েছিল 2006 ছয় সালে, সেই দিন থেকে ভেঙ্কি মাইসর আছে। তো তাহলে বুঝো যে যে লোকটা টিমের সঙ্গে এতদিন ধরে আছে এবং তার সবকিছু নারী নক্ষত্র সবকিছু তার চেনা, তো সেই যদি টিমে থাকে তাহলে তার কি আর কি চাই, মানে টিমেরকে হ্যান্ডেল করার মতো এরকম একটা লোক, সে প্রায় 18 বছর ধরে টিমের সঙ্গে আছে। তাহলে তার এটা একটা বড় প্লাস পয়েন্ট, এটা একটা মানে বিশাল বড় প্লাস পয়েন্ট। মানে সে শুরু থেকে আজ পর্যন্ত আছে টিমের সঙ্গে। তো এটা একটা। তারপরে তুমি যদি দেখো যে কেকেআর টিমের এইবার গত বছর চ্যাম্পিয়ন, গত বছরের চ্যাম্পিয়ন টিম, তার আগের যদি তুমি কেকেআর এর পারফরমেন্স দেখো, তবু খারাপ না। তারা ফাইনাল খেলেছে কিংবা সেমিফাইনাল তো খেলেছে। এমন না যে অন্যান্য টিমের মতো লাইক পাঞ্জাব এবং অন্য টিমের আরসিবি টারসিবি এদের মতো যে 7-8 নম্বর, 6-7, 5-6 চলে এসছে, এরকম না। কিন্তু কিন্তু এই কেকেআর এর মেন যে জিনিসটা আমি বলতে চাইছি, সেটা হচ্ছে ধারাবাহিকতা কেকেআর এর কিন্তু শুরু থেকেই আছে। মাঝখানে 2-3 বছর ওদের একটু সমস্যা হয়ে গেছিল, কিন্তু তারপর থেকে যখন থেকে গৌতম গম্ভীর টিমে ক্যাপ্টেন হয়েছিল, যে এসছিল, তারপরে গৌতম গম্ভীর হওয়ার পর যখন মেন্টর হিসেবে আসলো, তো টিমের একটা কন্টিনিউটি আছে, টিমের একটা ধারাবাহিকতা আছে, সেটা দেখলেই বোঝা যায়। এবং তাদের পারফরমেন্স সে কথা বলে যে টিমের মধ্যে একটা কন্টিনিউটি আছে। এবং এটা একটা বড় প্লাস পয়েন্ট। কোনো টিমের যখন কন্টিনিউটি থাকবে, তারা টিমের মধ্যে যখন তাদের ধারাবাহিকতা থাকবে, তো সে টিম অবশ্যই সাকসেস হবে। এবং সেটা কেকেআরকে দেখলেই বোঝা যায়, তোমরা দেখলেই বুঝতে পারবে। যেটা বিভিন্ন অন্যান্য 2-3টে টিম যদি তোমরা দেখো, যেমন আরসিবি, এদের মধ্যে কন্টিনিউটি নেই। কোনো ম্যাচে আজকে ভালো খেললো, কালকে ম্যাচে দেখা গেলো যে একদম এমন বাজে খেললো যে মনে হবে না যে আরসিবি খেলছে।
সেটা কলকাতার মধ্যে নেই। এরকম যদি তুমি ম্যাচ খুঁজে বের করো খুবই কঠিন যে কলকাতা একদম মানে গোহারা যাকে বলে সেরকম ভাবে হেরেছে। কলকাতা ভালো খেলে, ভালো খেলার মাঝে হয়তো কেউ একটু বেশি ভালো খেলে যায়, সেখানে কলকাতা হেরে যায়। কিন্তু তাই বলে এমন না যে পুরোপুরি ম্যাচকে মানে বিপক্ষ টিমের কাছে কলকাতা ছেড়ে দিয়েছে, এরকম কিন্তু হয় না। এই তো এইগুলো হচ্ছে কলকাতার জন্য প্লাস পয়েন্ট। আর সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে কলকাতার ফ্যান ফলোয়িং। ভাই কলকাতার ফ্যান ফলোয়িং তুমি শুধু, আমি কলকাতার বলে বলছি না, আমায় তুমি যদি যেখানে যাও, আমি দুবাইয়ে থাকি, এখানে দুবাইয়ের ফ্যান ফলোয়িং যদি তুমি হিসাবে ব্যবহার করো, যেগুলো তারা কলকাতার লোক না কিন্তু ফলো করে কলকাতাকে, তারা মানে কলকাতার লোক না কিন্তু তবুও ফলো করে শাহরুখকে। তো মেন রিজন ইজ শাহরুখ খান। শাহরুখ খান যে কলকাতা টিমের যে ফ্র্যাঞ্চাইজি ওনার, সেটার জন্য একটা বিগ ফ্যান ফলোয়িং আছে সারা ওয়ার্ল্ড জুড়ে, সারা ওয়ার্ল্ডে ওকে কে আর ফ্যান পাবে তুমি, আর কারো না পাও পাবে। কিন্তু কলকাতার ফ্যান বেস কি, এটা কোনো কান্ট্রি বেস না, এটা কোনো মানে ফ্যান বেস না, মানে যে আমি সেই জন্যে শাহরুখ খানের ফ্যান পৃথিবীর সব জায়গায় আছে, তো কে কে আর ফ্যানও পৃথিবীর সব জায়গায় আছে। অন্যান্য জায়গায় যদি তুমি অন্যান্য টিমে যদি দেখো যে চেন্নাইয়ের ফ্যান বেস কারা, মোটামুটি যারা তামিল বেস্ট পিপুল তারা। অন্যান্য যদি আরসিবি দেখো, যারা আরসিবি ফ্যান বেস কোথায় ম্যাক্সিমাম, যে দেখবে তুমি যারা ওই সাউথ রিজনের লোক, কিংবা ম্যাক্সিমাম হলে বিরাট কোহলি যারা ফ্যান তারা। তো এইগুলো একটা একটা লিমিটেড আছে, কিন্তু শাহরুখ খানের কেকেআর যে ফ্যান সেগুলো লিমিটেড না, সেটা একদম অল ওয়ার্ল্ড জুড়ে আছে এদের, মানে বিশাল ফ্যান বেস। তো এই দেখে একটা কলকাতা টিমের যে একটা ফ্যান বেস, সেটা একটা বড় প্লাস পয়েন্ট। তারা যেখানেই খেলা হোক, যেভাবেই হোক, ফ্যান তারা পাবেই, ফ্যানের কোনো অসুবিধা হবে না, ফ্যান থেকে তার মানে 100% তারা সাপোর্ট পাবেই পাবে। তো এটা একটা বড় প্লাস পয়েন্ট। তারপরে তোমাদেরকে বলি যে কলকাতার ব্যাটিং, যে ব্যাটিং আছে, যে ব্যাটিং থেকে আমার মনে হয় কলকাতার যে টিম আছে, কলকাতার টিম যে তুমি যদি দেখো 1 থেকে 15-র মধ্যে, তাতে দেখবে মিডিল অর্ডারে আর অলরাউন্ডারে ভরপুর আছে কলকাতার। এম, অল- এখন তুমি যদি মিডিল অলরাউন্ডার দেখো, সুনীল নারায়ণ কিন্তু একটা অলরাউন্ডার। সুনীল নারায়ণকে তুমি দেখবে গত টিমে কিন্তু সে ভালো, মানে কয়েকটা ম্যাচ সে ভালো ব্যাটিং করেছিল এবং ধামাকাদার ব্যাটিং। মানে পাওয়ার প্লেতে এসে সে মোটামুটি 12 বলে 30, 18 বলে 30, 12 বলে 25, এরকম সে রান করে দিয়ে গেছে। তো তাকে এখন আর আমরা বোলিং বলি না, সে একটা মোটামুটি পুরোদস্তুর একটা অলরাউন্ডার। তারপরে তুমি যদি দেখো আন্দ্রে রাসেল এতদিন ধরে খেলছে এবং কি মানে ধামাকাদার অলরাউন্ডার। তারপরে তোমার যে যদি দেখি ভারতের আমাদের যে ডোমেস্টিক ক্রিকেট থেকে যেগুলো আছে, তাদের মধ্যে থেকে যে অলরাউন্ডার, সেগুলো মানে অলরাউন্ডারে ভর্তি, আর এইগুলোই ম্যাচকে মানে অন্যদের টিম থেকে এগিয়ে রাখে। তারপরে যদি তুমি দেখি বোলিং ডিপার্টমেন্টে আমার মনে হয় যে স্পিনিং ডিপার্টমেন্টে নো ডাউট আছে, কিন্তু আমার মনে হয় বোলিং ডিপার্টমেন্টে বরাবরই নর্জে আছে সেখানে। আর বরাবরই বোলিং এর দিক থেকে যদি তুমি একটু দেখো, কলকাতার একটা পুরো ইতিহাস আছে, তারা বরাবরই ফাস্ট বোলিং অ্যাটাক চুজ করে। সে সেখানে প্যাট কামিন্সি হোক, শোয়েব আক্তার হোক, হেজেলউড হোক, তুমি যদি বরাবর আগে প্রথম থেকে দেখে আসো, তাদের ফাস্ট বোলিং এর প্রতি একটা আলাদা তাদের একটা আছে, এবং সেটা তারা ফলো করে এসছে, সেই প্রথম থেকেই তারা ফলো করে আসে। তারা আর যা না করে তারা ফাস্ট বোলিং রাখবেই। তো এবারেও কোনো কমতি নেই, ফাস্ট বোলিং আছে, প্লাস অলরাউন্ডার আছে, প্লাস ব্যাটিং এ দুর্দান্ত ডেপথ আছে। এবং আমার মনে হয় কলকাতা টিমের আট আট কি 9 নম্বর পর্যন্ত আমি বলে দিতে পারি তারা ব্যাটিং মোটামুটি আছে। আর মাঝখানে যে রিঙ্কু সিং, তারপরে আজিঙ্কে রাহানে এসছে, তো এখানে ব্যাটিং ডেপথ নো ডাউট ইটস মানে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটিং লাইন আপ, মিডিল অর্ডার 9 পর্যন্ত যাদের ডেপথ আছে, এবং এটা তাদের পুরো দুস্তর কাজে লাগাতে পারবে যে কোনো টিমের বিরুদ্ধে। তো এই তো গেল মোটামুটি প্লাস পয়েন্ট। এবার যদি আমরা ধরি মাইনাস কি পয়েন্ট, আমার পক্ষে মাইনাস পয়েন্ট খুবই কম। আমার যেটা মনে হয় যে মাইনাস পয়েন্ট এখানে একটাই আছে, সেটা হচ্ছে ক্যাপ্টেন্সি। ভাই ক্যাপ্টেন্সি সে আসারে ছিল, ও খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে নো ডাউট, ওকে যদি এখন রিটার্ন করতো তো খুব ভালো হতো। কিন্তু যেহেতু যাই হোক, এটা আমি ও ডিবেটে যাচ্ছি না যে এটা সে আশায়ারের প্রবলেম কি কেয়ারের প্রবলেম, যাই হোক সে চাইনি, দুজনের মধ্যে ডিল হয়নি, বাস হয়ে গেছে, সে চলে গেছে। কিন্তু এখন কলকাতা ক্যাপ্টেন্সি করেছে আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন্সি হিসাবে আমি মানে একটু আমার ডাউট আছে, যেহেতু আইপিএল এ সেই রকম যে আজিঙ্কে রাহানের পারফরমেন্স মানে আহামরি কিছু আছে তা নাই। চেন্নাই যে বছর খেলেছে ধোনির আন্ডারে, সেখানেও যে খুব একটা মাঝে মধ্যে ওই করেছে, কিন্তু ওখানে একটা আমার একটা মাইনাস পয়েন্ট আছে, কারণ আজিঙ্কে রাহানে খুব একটা, আর তিনি যে একটা খুব একটা সাকসেসফুল ক্যাপ্টেন তাও না। তো আবার সেরকম যে টি টোয়েন্টির একটা ভালো প্লেয়ার আজিঙ্কে রাহানে,
সেটাও না। এক সময় এটা ছিল, কিন্তু এখন আমার মনে হয় না কি। কিন্তু সেই জন্য আমি বলছি যে কলকাতার যদি মাইনাস পয়েন্ট থেকে থাকে সেটা হচ্ছে ক্যাপ্টেন্সি বেসিস। ক্যাপ্টেন্সির দিক থেকে যদি আমি একটু ভাবি তাহলে এখানে একটা মাইনাস পয়েন্ট। আবার ক্যাপ্টেন্সি নতুন প্রথমবার, আর তাতে আবার এত বড় একটা টিমের, একটা ভাববার বিষয় কিন্তু। এত বড় একটা টিমের যখন ওই যে কলকাতার মাঠে ইডেন গার্ডেন্সে নামবে ভাই, 1 লাখ দর্শক যখন KKR করে চিল্লাবে, সেই যে প্রেসার, সেই যে চাপ, এটা নেওয়া কিন্তু ভাই যার তার কাজ না। তো আজিঙ্কে রাহানের জন্য অবশ্য এক্সপিরিয়েন্স প্লেয়ার অনেকদিন থেকে টিমে আছে, ভারতের একটা ভালো মিডল অর্ডার ব্যাটসম্যান ছিল, খেলেছে ভারতের জন্য, ক্যাপ্টেন্সি করেছে, কিন্তু আমার মনে হয় না সে খুব একটা তার জন্য ইজি হবে KKR এর ক্যাপ্টেন। তো দিস ইজ দ্য মাইনাস পয়েন্ট ফর মি ফর KKR। এবং এটার জন্যই আমি একটা মানে আমার একটা মানে খুঁতখুঁতে একটু আছে আজিঙ্কে রাহানের ব্যাপারে। সে কতটা এখন, এখন যদি সে সাকসেস হয়ে যায় তাহলে ভাববো যে ইয়েস, আই ওয়াজ রং। কিন্তু আমার যা এক্সপিরিয়েন্স কিংবা আমি যা যতটা KKR-কে চিনি, কতটা দেখেছি, তাতে যতগুলো মানে ক্যাপ্টেন্সি করেছে KKR আজ পর্যন্ত, সবগুলো কিন্তু অ্যাটাকিং ক্যাপ্টেন্সি ছিল, এবং তারা মানে টপ ক্লাস একটা ব্যাটার ছিল। তো এখন মানে তারা একটা ভালো প্লেয়ার ছিল বলতে চাই আমি, ব্যাটারকে বোলিংও অনেকে ক্যাপ্টেন্সি করেছে। তো যাই হোক, তো আমার মনে হয় এখন আজিঙ্কে রাহানে কতটা নিজেকে মেলে ধরতে পারে, কতটা নিজেকে করতে পারে, সেটা আমার দেখার বিষয় আছে। তবে আমি সেটাই দেখতে চাই আজিঙ্কে রাহানে নিজে কিভাবে মেলে ধরে ও কিভাবে টিমকে তিনি ইউটিলাইজ করেন, এবং ভারতের কিছু নতুন নতুন প্লেয়ার আছে তাদের কিভাবে তিনি ইউটিলাইজ করেন। ভারতের যারা মেন প্লেয়ার এখন বর্তমানে খেলছে, যেমন হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী আছে, তারপর তুমি যদি অন্যদিকে দেখে যাও বৈভব অরোরা আছে, তারপরে একটা নতুন প্লেয়ার নিয়েছে ফাস্ট বোলিং, আই ফরগেট হিজ নেম ইয়ার, আহ, নাম ভুলে গেলাম, নতুন একটা বাচ্চা ছেলে অল্প বয়স্কে জাস্ট সদ্য, তাকে নিয়েছে। অন্যদিকে নট জাস্ট তো টিমে তো প্লেয়ার তো অভাব নেই, প্লেয়ার নিয়ে কোনো কথা হবে না ভাই। এই KKR এর টিমে প্লেয়ার কিন্তু এবার যা চুজ করেছে তাতে কোনো দিকে কোনো খামতি রাখেনি। অলরাউন্ডের দিকে কোনো খামতি নেই, বোলিং এর দিকে কোনো খামতি নেই, স্পিনিং ডিপার্টমেন্টে নো কম্প্রোমাইজ, ব্যাটিং এ নো কম্প্রোমাইজ, একদম সব দিক 16 আনা বজায় করে টিম সিলেক্ট করেছে KKR। তো এখন শুধু ইউটিলাইজ করার এটাই, এখন ইউটিলাইজ কিভাবে করবে সেটা হচ্ছে আজিঙ্কে রাহানের। কারণ আজিঙ্কে রাহানের সেটাকে কিভাবে নিয়ে যেতে হবে, কতটা সে সাকসেস হতে পারবে, কতটা নিজের বুদ্ধি খাটিয়ে প্ল্যানিং করে করতে পারবে, তো সেটা এখন দেখার। আর একটা ব্যাপার হচ্ছে গৌতম গম্ভীর হচ্ছে টিমের মেন্টর, কোচই বলো। তো সে এখন আছে টিমের সঙ্গে। এখন গৌতম গম্ভীর যেখানে থাকবে তখন তো বুঝতে পারছো, সে গৌতম গম্ভীর থাকলে তো সেখানে বাকি ক্যাপ্টেন্সি ট্যাপ্টেন্সি কোনো ম্যাটার করে না ভাই। ও ও সব কাজ একাই করবে, ও ক্যাপ্টেন্সি ও বাইরে থেকেই করে দেবে। তো সেখানে রাহানের সঙ্গে গৌতম গম্ভীরের কিরকম কি ইকুয়েশন হবে, কিরকম ভাবে কি করবে, সেটা এখন দেখার। এটা দেখার জন্যই আমরা অপেক্ষায় আছি, এবং সেটা দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। গৌতম গম্ভীর এবং আজিঙ্কে রাহানে জুড়ি KKR-কে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। তো এই ছিল মোটামুটি KKR-কে নিয়ে আমার এই ছোট্ট বিশ্লেষণ। তো তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানিও, এবং আমাকে লাইক এবং ফলো করো। থ্যাংক ইউ সো মাচ।